ওকে, তাহলে অর্গানিক কেমিস্ট্রি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কার্বনের কেমিস্ট্রি, তাই তো? তাহলে এখানে তোমাদের প্রধান অ্যাটম হচ্ছে কার্বন। কার্বনকে ঘিরেই এই পুরো অর্গানিক কেমিস্ট্রির সৃষ্টি। কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়া আরও বিভিন্ন রকম অ্যাটম মিলে বিভিন্ন রকম যৌগ তৈরি করবে, কিন্তু এখানে কার্বনটাই মেন অ্যাটম হলো। তাহলে এক কথায় তুমি যদি বলতে চাও যে অর্গানিক কেমিস্ট্রি কী, তাহলে সেটা হচ্ছে তোমার কার্বনের কেমিস্ট্রি। আচ্ছা, এরপরে ইন্ট্রোডাকশন পার্ট হিসাবে যেটা প্রথমেই তোমাদের জানতে হবে যে অর্গানিক কেমিস্ট্রিতে যে বিভিন্ন রকম যৌগ দেখতে পাওয়া যায় সেখানে কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন কী। কোথাও কোথাও দেখতে পাবে কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন sp3, কোথাও কোথাও দেখতে পাবে sp2, কোথাও কোথাও দেখতে পাবে sp। সচরাচর এইগুলি দেখতে পাওয়া যায় হলো। এরপরে কেমিক্যাল বন্ডিংয়ে তোমরা পড়েছিলে যে যখন কার্বন অ্যাটমের চারপাশে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে সেই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় sp3। তাহলে যখন কার্বনের চারপাশে শুধু সিঙ্গেল বন্ড থাকে তখন হাইব্রিডাইজেশন হয় sp3। এরপরে কি বলেছিলে যে কার্বনের চারপাশে যদি একটা ডাবল বন্ড থাকে সেই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় sp2 হলো। এরপরে কার্বনের চারপাশে যদি একটা ট্রিপল বন্ড থাকে সেই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় sp। আবার কার্বনের চারপাশে যদি দুটো ডাবল বন্ড থাকে সেই ক্ষেত্রেও হয় হাইব্রিডাইজেশন sp হলো। তাহলে এই নিচের যে কম্পাউন্ডটা লেখা আছে এখানে প্রতিটা কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন কী হবে, তাহলে এই কার্বন অ্যাটমটা দেখো যে এর চারপাশে শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3। এই কার্বনটার চারপাশে একটা ডাবল বন্ড আছে, তাহলে হবে sp2। এটার চারপাশেও একটা ডাবল বন্ড আছে sp2। এটার চারপাশে একটা ট্রিপল বন্ড আছে sp। এটাও হবে sp, এটা হবে sp2 কারণ ডাবল বন্ড আছে। এটার চারপাশে দুটো ডাবল বন্ড আছে, তাহলে এটা হবে sp। তাহলে এইভাবে কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন বের করা যাবে। আচ্ছা, এরপরে নেক্সট টপিক হচ্ছে যে বিভিন্ন যে জৈব অণু তাদের গঠন সংকেত লেখার পদ্ধতি। তাহলে গঠন সংকেত চার রকমভাবে লেখা যায়। একটা হচ্ছে ইলেকট্রন ডট ফর্মুলাতে, সেকেন্ড হচ্ছে ড্যাশ ফর্মুলাতে, থার্ড হচ্ছে কনডেন্স স্ট্রাকচার ফর্মুলাতে, আর ফোর্থ হচ্ছে বন্ড লাইন ফর্মুলাতে। তাহলে ইলেকট্রন ডট স্ট্রাকচার তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে দেখেছো যে যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন দ্বারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন রকমের যৌগ তৈরি করে হয়েছে। আচ্ছা, ইলেকট্রন ডট স্ট্রাকচার দেখো কতগুলো স্ট্রাকচার দেখানো আছে। তাহলে ফার্স্টের ক্ষেত্রে ইথেনের ইলেকট্রন ডট দেখানো আছে, যেখানে কার্বনের মধ্যে দুটো ইলেকট্রন আছে আর প্রতিটা কার্বন তিনটে হাইড্রোজেনের সাথে ইলেকট্রনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে যখন ড্যাশ ফর্মুলাতে এই স্ট্রাকচারটা দেখাবে, ড্যাশ ফর্মুলা মানে কি আমরা যেরকম ড্যাশ দেখাই না এরকমভাবে, তো এইভাবে বিভিন্ন রকমের ফর্মুলাগুলোকে দেখাতে হবে। তাহলে প্রতিটা দুটো ইলেকট্রনকে একটা ড্যাশ দ্বারা তুমি রিপ্লেস করবে। যেমন কার্বনের মাঝে দুটো ইলেকট্রন আছে, তাহলে কার্বনের মধ্যে একটা ড্যাশ থাকবে, এই ড্যাশটাকেই বন্ড বলা হয় হলো। এরপরে প্রতিটা কার্বন তিনটে হাইড্রোজেনের সাথে একটা করে এরকমভাবে ড্যাশ বন্ড করবে, এখানেও সেম কেস, তাহলে এটাকে বলা হয় ড্যাশ ফর্মুলা হয়েছে। এরপরে কনডেন্স স্ট্রাকচার ফর্মুলাতে কোনো ইলেকট্রন বা কোনো ড্যাশ কোনো কিছু দেখানো যাবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একটা CH3 ইউনিট, তার পাশে আর একটা CH3 ইউনিট আছে, তো এটাকে যখন কনডেন্স স্ট্রাকচার ফর্মুলায় লিখবে কী লিখতে হবে, CH3। আচ্ছা, এরপরে বন্ড লাইন ফর্মুলা। তাহলে বন্ড লাইন ফর্মুলাতে কার্বন হাইড্রোজেনকে দেখানো যাবে না, যদি অন্য কোনো অ্যাটম থাকে যেমন নাইট্রোজেন অক্সিজেন সেগুলোকে দেখাতে হবে, বা নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন অ্যাটম সেটাকেও দেখাতে হবে হলো। কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন বা কার্বন এগুলোকে দেখানো যাবে না। তাহলে এখানে যখন CH3 এর বন্ড লাইন ফর্মুলা ড্র করবে তখন তোমাকে করতে হবে জাস্ট এটা কি মিন করে যে এর এপাশেও একটা CH3 আছে আর এপাশেও একটা CH3 আছে, কারণ প্রতিটা কার্বন চারটা করে বন্ড করে।
তাহলে একটা লাইনের দুটো প্রান্ত ইন্ডিকেট করে যে ওখানে একটা করে কার্বন আছে। এবার কার্বন তো শুধু শুধু থাকবে না, ওর সাথে হাইড্রোজেন থাকবে। তাহলে একটা কার্বন যেহেতু 4টা করে বন্ড করে, তার জন্য 3টে করে এক্ষেত্রে হাইড্রোজেন থাকবে। তো এটা হচ্ছে ওর বন্ড লাইন ফর্মুলা। আচ্ছা, এরপরে সেকেন্ড আছে প্রোপেন। তাহলে এটাকে যখন তুমি ড্যাশ ফর্মুলায় লিখবে, তাহলে 3টে কার্বন ড্যাশের মাধ্যমে যুক্ত আছে, আর সাইডের কার্বনগুলো 3টে কার্বন হাইড্রোজেন বন্ড, মাঝের কার্বনটা 2টো, আর ধারের কার্বনটাও 3টে। এটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। কনডেন্স স্ট্রাকচার কী হবে? তাহলে এটা হবে CH3, মাঝেরটা CH2, ধারেরটাও CH3। বন্ড লাইন ফর্মুলা এরকম। তাহলে এটা হচ্ছে CH3, এটা CH2, এটা CH3 হলো। আচ্ছা, এরপরে মিথানল। তাহলে মিথানলের ক্ষেত্রে দেখো, ধারের যে কার্বনটা আছে সেটা 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। আচ্ছা, এরপরে কার্বনটা অক্সিজেনের সাথে একটা বন্ডের মাধ্যমে যুক্ত আছে, আবার অক্সিজেনটা একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এরপরে অক্সিজেনের লোন পেয়ার আছে। হয়েছে। কনডেন্স স্ট্রাকচার কী হবে? CH3OH। এরপরে যখন এটাকে বন্ড লাইন ফর্মুলাতে দেখাবে, যেহেতু হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে আছে, ওই জন্য হাইড্রোজেনটাকে দেখাতে হবে কীরকম? OH। তাহলে এখানের এই এনটা বা এই প্রান্তটা ইন্ডিকেট করছে যে এখানে একটা কার্বন আছে, আর কার্বন তো শুধু একা থাকবে না, ও 4টে বন্ড করবে, তার জন্য 3টে হাইড্রোজেনকেও নিয়ে রাখবে। হলো। তাহলে এটা গেল তোমার বিভিন্ন জৈব অণু লেখার গঠন পদ্ধতি। আচ্ছা, এরপরে জৈব যৌগের শ্রেণীবিভাগ। তাহলে জৈব যৌগকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল বা এলিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। হলো। এরপরে মুক্ত শৃঙ্খল 2 প্রকার, একটা হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল, একটা হচ্ছে শাখাযুক্ত শৃঙ্খল। এরপরে সরল মুক্ত শৃঙ্খলে কী হবে? ওখানে কোনো শাখা থাকবে না, যার শৃঙ্খলটা সরল। উদাহরণ হিসাবে যে CH3, CH2, CH2, CH3, দেখো কোনো শাখা নেই, একদম সরল সিম্পল সোজা শৃঙ্খল হয়েছে। আচ্ছা, শাখাযুক্ত শৃঙ্খল মানে কি? এখানে শাখা থাকবে। উদাহরণ হিসাবে যে CH3, CH2, CH3, এখানে একটা ব্রাঞ্চিং করে দাও, মানে শাখা করে দাও, তাহলে এটা শাখাযুক্ত। আচ্ছা, এরপরে বদ্ধ শৃঙ্খলের দুটো ভাগ, একটা হচ্ছে হোমোসাইক্লিক, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে কি? দেখো, বদ্ধ শৃঙ্খল মানে হচ্ছে সেটা সাইক্লিক স্ট্রাকচার হবে। হলো। হোমোসাইক্লিক মানে ওখানে কার্বন আর হাইড্রোজেন থাকবে, আর অন্য কোনো অ্যাটম থাকবে না। আর হেটেরোসাইক্লিক মানে কি? কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কোনো অ্যাটম থাকতে পারে। হয়েছে। তাহলে হেটেরোসাইক্লিকটা সহজেই করা যাবে। ধরো এরকম একটা স্ট্রাকচার, তাহলে এটাকে কি বলা যাবে? যে এখানে CH2 আর একটা অক্সিজেন, তাহলে এখানে কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে অক্সিজেন আছে, তাহলে এটাকে একটা হেটেরোসাইক্লিক যৌগ বলা যাবে। আচ্ছা, হোমোসাইক্লিক কি বললাম? যে কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কোনো অ্যাটম থাকবে না। হলো। আচ্ছা, এখানে হোমোসাইক্লিককে আবার 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, বেঞ্জিনয়েড নন বেঞ্জিনয়েড নয়, এটা হবে অ্যারোমেটিক। এক সেকেন্ড, এটার ভাগ হচ্ছে অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিক। হলো। আচ্ছা, অ্যালিসাইক্লিক মানে যেটা অ্যারোমেটিক নয় সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আর ওখানে কার্বন হাইড্রোজেন বাদ দিয়েও অন্য কোনো অ্যাটম থাকবে না। যেরকম উদাহরণ হিসাবে এটা অ্যারোমেটিক নয়, এটাও অ্যারোমেটিক নয়। এবার অ্যারোমেটিক জিনিসটা কি সেটা পরে আসছি। তাহলে কি বললাম? অ্যারোমেটিক বাদ দিয়ে কার্বন হাইড্রোজেন যুক্ত যে যৌগগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক। আচ্ছা, অ্যারোমেটিকের দুটো ভাগ, এই নিচে যেটা করা ছিল, একটা হচ্ছে বেঞ্জিনয়েড আর একটা হচ্ছে নন বেঞ্জিনয়েড। হলো। আচ্ছা, বেঞ্জিনয়েডটা লিখে দিই আগে। বেঞ্জিনয়েড মানে কি? যেসব যৌগে বেঞ্জিন রিং থাকবে সেটা হচ্ছে বেঞ্জিনয়েড।
উদাহরণ হিসাবে স্বয়ং বেঞ্জিন, তাছাড়াও করতে পারো ন্যাপথালিন। তাহলে এখানে দেখো বেঞ্জিন রিং আছে, হয়েছে। নন বেঞ্জিনয়েড মানে যেখানে বেঞ্জিন রিং থাকবে না, যেরকম এটা করতে পারো, এটা করতে পারো। তাহলে এগুলো হচ্ছে নন বেঞ্জিনয়েড হলো। আচ্ছা, এরপরে অ্যারোমেটিক জিনিসটা কি, অ্যারোমেটিক যৌগটা কি? তাহলে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। তাহলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? ফার্স্ট, যৌগটাকে সাইক্লিক হতে হবে। সেকেন্ড, কনজুগেটেড হতে হবে। কনজুগেটেড মানে কি? ধরো ডাবল বন্ড একটা ছেড়ে একটা করে আছে, তাহলে এখানে ডাবল বন্ড আছে, একটা ছেড়ে আবার একটা ডাবল বন্ড, এরকম সিস্টেম হতে পারে। আর কি হতে পারে? ধরো ডাবল বন্ডের কার্বনের পরের কার্বনে পজিটিভ চার্জ আছে, এটাও কনজুগেটেড হতে পারে। ডাবল বন্ডের কার্বনের পরের কার্বনে যদি নেগেটিভ চার্জ থাকে, এটাও কনজুগেটেড। ডাবল বন্ডের কার্বন তার পরের কার্বনে যদি এমন কিছু অ্যাটম থাকে যার লোন পেয়ার আছে, সেটাও কনজুগেটেড। তাহলে এই ধরনের সিস্টেমগুলোকে বলা হয় কনজুগেটেড সিস্টেম। আচ্ছা, এরপরে স্ট্রাকচারটাকে প্লেনার হতে হবে। তাহলে সাইক্লিক হতে হবে, কনজুগেটেড হতে হবে, প্লেনার হতে হবে, আর 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এটা কি? যদি n এর মান 0 হয় তাহলে 2 পাই ইলেকট্রন, মানে তোমার যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেখানে 2 পাই ইলেকট্রন থাকতে হবে, বা n এর মান যদি 1 হয় তাহলে 6 পাই ইলেকট্রন, n এর মান যদি 2 হয় সেটা হবে 10 পাই ইলেকট্রন, n এর মান যদি 3 হয় সেখানে হবে 14 পাই ইলেকট্রন। তাহলে স্ট্রাকচারটাকে সাইক্লিক হতে হবে, সেকেন্ড কনজুগেটেড হতে হবে, থার্ড প্লেনার হতে হবে, আর 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে। মানে সেখানে 2টো পাই ইলেকট্রন বা 6টা পাই ইলেকট্রন বা 10টা পাই ইলেকট্রন বা 14টা পাই ইলেকট্রন থাকতে হবে। হলো। এরপরে একটু আগে লিখেছিলাম যে বেঞ্জিনয়েডে এই দুটো কম্পাউন্ড, তাহলে এগুলোকে আমরা অ্যারোমেটিক বলছি কেন? আর নন বেঞ্জিনয়েডেও দুটো কম্পাউন্ড লিখেছিলাম, এগুলোকে অ্যারোমেটিক কেন বলছি দেখা যাক। তাহলে ফার্স্টেই ধরো আমি করছি এই স্ট্রাকচারটা। তাহলে এখানে স্ট্রাকচারটা সাইক্লিক অবভিয়াসলি, স্ট্রাকচারটা কনজুগেটেড কারণ একটা ছেড়ে একটা ডাবল বন্ড আছে। যদি ভালো করে দেখাই, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, তাহলে দেখো একটা ছেড়ে একটা ডাবল বন্ড আছে। স্ট্রাকচারটা প্লেনার কারণ প্রতিটা কার্বন অ্যাটম sp2 হাইব্রিডাইজড হয়েছে। আচ্ছা, এখানে পাই ইলেকট্রন কটা আছে? দেখো 3টে পাই বন্ড আছে, প্রতিটা বন্ডে 2টো করে ইলেকট্রন থাকে, তাহলে 3 × 2 মানে 6টা পাই ইলেকট্রন আছে। আর আমাদের সংজ্ঞায় কি বলা ছিল যে ওখানে 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে, যেখানে n এর মান 0, 1, 2, 3, 4, 5 এভাবে চলে যাবে। তাহলে n এর মান যদি 0 বসানো হয় 2 পাই ইলেকট্রন, 1 বসানো হলে 6 পাই ইলেকট্রন, 2 বসানো হলে 10 পাই ইলেকট্রন, 3 বসানো হলে 14 পাই ইলেকট্রন। তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হচ্ছে। তাহলে এখানে যেহেতু 6 পাই ইলেকট্রন আছে, তার সাথে সাথে স্ট্রাকচারটা সাইক্লিক, কনজুগেটেড, প্লেনার, তার জন্য এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড হলো। এরপরে ধরো এই স্ট্রাকচারটা, তাহলে নেগেটিভ চার্জ আমরা কি জানি যে নেগেটিভ চার্জ মানে 2টো ইলেকট্রন হলো। তাহলে এখানেও দেখো স্ট্রাকচারটা সাইক্লিক, তার সাথে কনজুগেটেড কারণ নেগেটিভ চার্জ যেখানে আছে তার পরের কার্বনেই ডাবল বন্ড আছে। এরপরে এখানে নেগেটিভ চার্জটা কি হয়, এটাকে বলা হয় যে কনজুগেশনে যেহেতু আছে তার জন্য এটা পাই বন্ডের ইলেকট্রনের মতনই চরিত্র দেখাবে হলো। তাহলে এই 2টো ইলেকট্রন কিন্তু তুমি ওই পাই ইলেকট্রন হিসাবে কাউন্ট করবে। তাহলে এখানে 2টো ইলেকট্রন আর 2টো পাই বন্ড মানে 4টা ইলেকট্রন, তাহলে এখানেও আছে তোমার 6টা পাই ইলেকট্রন। তাহলে সাইক্লিক হলো, কনজুগেটেড হলো, প্লেনার হলো কারণ কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড, তার সাথে এখানে 6টা পাই ইলেকট্রন আছে, তার জন্য এটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে এই বাকি দুটো দেখবে যে অ্যারোমেটিক কি না, এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা হলো। আচ্ছা, এরপরে কার্বন পরমাণু শ্রেণীবিভাগ। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনে যে কার্বন পরমাণুগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি?
যেখানে কার্বন কার্বনের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না। হলো? তাহলে কি চারটা ভাগ? একটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বন, তারপরে সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন, টারসিয়ারি বা 3 ডিগ্রি কার্বন, কোয়াটারনারি বা 4 ডিগ্রি কার্বন। প্রাইমারি কার্বন বা 1 ডিগ্রি কার্বনটা কি? তাহলে যে কার্বন পরমাণু সরাসরি শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে কার্বন পরমাণুটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত থাকলে সেটাকে বলা হবে প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বন। যদি সরাসরি দুটো কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হবে সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন। যদি 3টে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হবে টারসিয়ারি বা 3 ডিগ্রি কার্বন। যদি 4টা কার্বনের সাথে যুক্ত থাকে সেগুলো বলা হবে কোয়াটারনারি বা 4 ডিগ্রি কার্বন। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখানো আছে এখানে কোন কার্বনটা কত ডিগ্রি, তাহলে ফার্স্টেরটা দেখো, এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা 1 ডিগ্রি। তারপরেরটা কার্বনটা দুটো কার্বনের সাথে যুক্ত, এই একটা, তার জন্য এটা 2 ডিগ্রি। এই কার্বনটা 3টের সাথে যুক্ত, 3 ডিগ্রি। তারপরেরটা 4টের সাথে যুক্ত, এই যে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4 ডিগ্রি। একটু মুছে দিই। হয়েছে? আচ্ছা, এই নেক্সট কার্বনটা, এটা 1 ডিগ্রি কারণ একটার সাথেই যুক্ত, আর এটা হচ্ছে 1 ডিগ্রি কারণ একটার সাথেই যুক্ত। সরাসরি কটার সাথে যুক্ত সেটাই দেখতে হয়, তাই না? তাহলে এটা গেল তোমাদের ইন্ট্রো ক্লাস। এর পরের ক্লাস থেকে বিভিন্ন যে অর্গানিকের যৌগ আছে তাদের নোমেনক্লেচার বা নামকরণ কী করে করতে হয় IUPAC সেগুলো দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।